গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা খুব ভালো আছো, আর আমি তো খুবই ভালো আছি। সুজয় হেমন্দির চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে একটা নতুন ব্লগ। আর এখন একদম সকাল 6:30 বাজতে যায়, তো বাজেনি এখনো, 6:20 বাজে। আর আমরা দেখতে হচ্ছে স্টেশনে সবাই আছি। আমি আছি, আমাদের সোহম আছে, হাই বলে দাও, বিতানি আছে, ওদিকে মা আছে, আর ওদিকে আমাদের একটা দিদা আছে, আর বাবা আর আমার বর কিনছে পরোটা। তো ওরা স্টেশনের ওইদিকে আছে, এখনো ট্রেন টাইম হয়নি বলে আসেনি, ওরা কিনে তারপর আসুক। আর তোমাদেরকে বলি, তোমরা নিশ্চয়ই বুঝতে, ঠিক আছে ট্রেন আসুক তারপর যাবে। তো তোমরা বুঝতে পারছো না আমরা স্টেশনে কেন এত সকাল সকাল বসে আছি। তো যাচ্ছি একটু ট্যুরে। তো ট্যুরটা হচ্ছে হাজারদুয়ারি, তো বহুদিন যাওয়া হয়নি, তো সবাই মিলে বলছিলাম যে গেলে একটু ভালো হয়, আর শীত তো পড়েছে, এটাই তো ঘোরার সময়। তো বাবাকে বহু কষ্টে রাজি করিয়েছি যে চলো বাবা, খুব মজা হবে সবাই মিলে গেলে। তো তার জন্যই সবাই মিলে বেরিয়ে পড়েছি। তো বাবা আর বড় আসুক, তোমাদের দেখিয়ে দেবো সারাটা দিন কি কি করছি না করছি, কোথায় ঘুরছি, কি দেখছি, সবটাই দেখাবো। তো সাথে থাকো, সঙ্গে থাকো, চলো। তো আমাদের ট্রেন ঢুকছে, আর এদিকে বাবা, ছোট মামা, বলি ছোট মামা এসছে কালকে আমাদের সাথে হাজারদুয়ারি যাচ্ছে, দেখো। আর এখানে আমার বড় চলে এসছে, ট্রেন ঢুকছে, আমরা সব উঠবো, দেখো সবাই দাঁড়িয়ে আছে। এই তো দিদাকে দেখিয়েছি তো সকালবেলা, ট্রেন ঢুকছে দেখো দাদা, এই তো ট্রেন ঢুকছে, ট্রেনে উঠবো। তো চলো ট্রেনে উঠি, তারপর তোমাদের দেখাচ্ছি। ফাঁকা ট্রেন, একদম সকালের ট্রেন, ফাঁকা। ট্রেনে চেপে পড়েছি আমরা, আর ট্রেন একদম পুরো ফাঁকা, দেখো তোমাদের দেখাচ্ছি। সব এখানে তিনজন, আর এটা হচ্ছে আজকে আমাদের গাইড ম্যান। তো গাইড ম্যান বসে আছে এখানে, তোমাদের সবকিছু বলে বলে বুঝিয়ে বুঝিয়ে দেখাবে। হাজারদুয়ারি যাবে বলে 3 দিন ধরে ইউটিউব দেখে দেখে গাইডম্যান হয়ে গেছে। তো দেখি গাইডম্যান আজকে কত ফিস নেয় আমাদের থেকে। বসে আছে, আর এদিকে মা দিদা বসে আছে, এদিকে আমি আর বিতানি, আর এদিকে দেখাই, এদিকে ছোট মামা, আমার বর আর আমার ছেলে। তো দেখতেই পেলে, হাই বলে দাও। সোম হাই বলে দিয়েছে, চলো আমরা আস্তে আস্তে করে যাই। তো আমরা সব ট্রেন থেকে নেমে পড়েছি, লালবাগ স্টেশন, যাচ্ছি এখন সামনের দিকে হেঁটে হেঁটে। তো চলো এরপর কিসে, টোটোতে উঠতে হবে। কি ঠান্ডা, এখনো পর্যন্ত বেলা হচ্ছে কিন্তু ঠান্ডা যাচ্ছে না, তাই না? তো সবাই যাচ্ছে সামনে, আজকে সব বেশিরভাগ হাজারদুয়ারি। তো আমাদের সামনেও কিছু লোকজন যাচ্ছে, সব হাজারদুয়ারি, সব হাঁটতে হাঁটতে যাচ্ছি। চলো তো সামনে থেকে টোটো নেব, তোমাদেরকে দেখাচ্ছি। তো স্টেশন থেকে নেমে টোটোতে চেপে পড়েছি, আর টোটোটা স্টেশন থেকে কন্ট্যাক্ট করে নিয়েছি। আমাদের টোটাল হাজারদুয়ারির যা যা দেখার জায়গা আছে, তো সেগুলোকে আমাদের ঘুরিয়ে দেখাবে, সব কিছু কথাবার্তা বলে নিয়েছি। আর এখন দেখো টোটোতে পুরো চেপেও পড়েছে সবাই। তো চলো দেখবে, হাই বলে দাও। সোহমের মজা হচ্ছে, সোহম হাজারদুয়ারি দেখবে তো, ঠিক আছে। তো চলো যাই, যেতে যেতে তোমাদের সবটাই দেখাচ্ছি। তো আমরা চলে এসেছি খোশবাগ, এখানে সিরাজদৌল্লাহ সমাধি। এটা হ্যাঁ এখানে দাঁড়া আমি বলে দিচ্ছি। বলো। আচ্ছা, এটার নাম হচ্ছে খোশবাগ। এখানে সিরাজের পুরো পরিবারের সমস্ত সমাধি ক্ষেত্র এটা। হ্যাঁ, আর আমাদের বাংলার শেষ স্বাধীন নবাব বলতে উনি ছিলেন, এবং ফরাসির যুদ্ধে উনি যে মর্মান্তিকভাবে মারা গেলেন, এবং মারাটা গিয়েছিলেন অবশ্য অন্যভাবে, সেটা আমি পরে গল্পটা বলে দেবো। ফরাসির যুদ্ধে মৃত্যুর পর বাংলার স্বাধীনতা একদম অস্তমিত হয়ে গিয়েছিল। তাহলে সে আমাদের মহান শহীদ নবাব সিরাজদৌল্লাহকে সমাধি দেখবার জন্য আমরা এখানে এসেছি। তো চলো সমাধিটা একে একে ঘুরে সব দেখাচ্ছি। এবার আমি আপনাদেরকে সমাধিগুলো দেখাবো, যেসবগুলো স্যার এখনই বললো, খুবই ভালো বললো। তো বিষয় হচ্ছে বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজদৌল্লাহর সমাধি ক্ষেত্রে আমরা সবাই এসেছি এখন। তো সিরাজের সমাধি আমরা দেখে নেব, সিরাজ না এবং তার পুরো পরিবারের সমাধি এখানে রয়েছে। তো সর্বপ্রথম বিষয় হচ্ছে এই জায়গাটির নাম হচ্ছে খোশবাগ, গার্ডেন অফ হ্যাপিনেস। 1740 সালে
সিরাজদৌল্লার দাদু যিনি ছিলেন আলীবর্দী খান, উনি যখন বাংলার মসনদে বসেছিলেন তখন এই খোশবাগটিকে উনি বাগানবাড়ি হিসেবে প্রতিষ্ঠা করেছিলেন। কিন্তু অ্যাকচুয়ালি ইতিহাস এটাই বলে এটা রোজ গার্ডেন ছিল, এই জায়গাটার নাম হচ্ছে খুশবুবাগ। খুশবুবাগ নাম অনুসরণে এই খোশবাগ নামটি আসে। আর যেহেতু আলীবর্দী খান বয়স হয়েছিল, নির্দিষ্ট আমাদেরকে এগুলো বুঝে নিতে হবে যে এখানে সমাধিগুলো কেন হয়েছে এবং কারা করেছে। কারণ দেখুন, আলীবর্দীর বয়স হয়েছিল তখন নিজের সিদ্ধান্ত নিজেই প্রকাশ করেছিল যে মারা গেলে ওনার সমাধি যাতে এই খোশবাগে হয়, তাই ওনার সমাধিটি এই খোশবাগে করেছিলেন নবাব সিরাজউদ্দৌলা। এবং আলীবর্দী খান মারা যাওয়ার পর বাংলার মসনদের উত্তরাধিকারী হয়েছিলেন সিরাজদৌল্লা। উনি মাত্র 1 বছর রাজত্ব করেছিল। এই কারণ ওনার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছিল। অন্য কেউ নয়, ওনার নিজের মাসি ঘসিটি বেগম সিরাজদৌল্লার বিরুদ্ধে ষড়যন্ত্র করে 1757 সালে পলাশির যুদ্ধে সিরাজকে পরাজিত করা হয়। তখন এদের যে ফ্যামিলি সব ইংরেজদের হাতে মারা যায়, ইস্ট ইন্ডিয়া কোম্পানি। তখন পরবর্তী কবরগুলো সব ইংরেজরা এই খোশবাগে করেছিল। তো এদের ফ্যামিলির যে সমাধিগুলো রয়েছে এখানে মোট 34 জনের। তো 34 জনের ভিতরে 32 জনকে ষড়যন্ত্র করে মারা হয়েছিল, কিন্তু এই কাজটা করেছিল মির্জাফরের ছেলে মিরন। আর এদের ভিতরে 2 জন স্বাভাবিক মারা যান, এক হচ্ছে বেগম লুৎফান্নেসা সিরাজের ওয়াইফ, আর দ্বিতীয়ত আলীবর্দী খান। এই হচ্ছে টোটালে 34 জনের সমাধি। আপনাদেরকে আমি এখানে একের পর এক কবরগুলো দেখাবো এবং তাদের ইতিহাসগুলো জানাবো। আসুন। তো চলো আমরা গাইডের সাথে সঙ্গে সঙ্গে যাচ্ছি, তোমাদের সবটাই দেখাবো। এখান থেকে দেখে নেবেন সমাধিগুলো, আমি বলে দিচ্ছি। সর্বপ্রথম গেটের সামনে যে কবরটি দেখছেন সিরাজদৌল্লা দিদিমার কবর, এনার নাম হচ্ছে সারফন্নেসা বেগম, আলীবর্দী খার ওয়াইফ। এবং ওই হচ্ছে সেই বিখ্যাত মহিলা যে সিরাজের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল, মিডল পয়েন্টের কবরটা ঘসিটি বেগম। এবং তার পরের কবরটা হচ্ছে সিরাজের মা আমিনা বেগম। আচ্ছা, এদিকটা আসুন। নিচে দিকে বলুন। 1757 সালে পলাশির যুদ্ধে সিরাজউদ্দৌলা পরাজিত হয়ে যাওয়ার পর সিরাজ কিন্তু ওনার বেগম কিনে না এই মুর্শিদাবাদ ছেড়ে উনি বিহারে পালিয়ে যাচ্ছিলেন। আচ্ছা, কিন্তু পালানোর সময় সবাই আপন আপন পোশাকগুলো পাল্টে নিয়েছিল যাতে ওদেরকে কেউ চিনতে না পারে। কিন্তু সবই ঠিক ছিল, মানে পায়ের নাগরা জুতো পাল্টাতে পারেননি সিরাজদৌল্লা। কিন্তু মির্জাফরের ছেলে মিরন ঘোষণা করেছিল যে নবাব সিরাজদৌল্লাকে কেউ ধরিয়ে দিলে তাকে 1001 টাকা স্বর্ণমুদ্রা পুরস্কৃত করা যাবে। কিন্তু সিরাজ ধরা পড়েছিল তার পায়ের জুতোর জন্য, নাগরা জুতো পাল্টাতে পারেনি। তারপরে মির্জাফর নবাব সিরাজদৌল্লাকে বন্দী করলেন যখন ধরে দিয়েছিল সিরাজকে না, তখন সিরাজকে ফকির সাহেব ছিলেন যেন দানিশ ফকির মাঝি ধরে দিয়েছিল। কিন্তু মির্জাফর যখন নবাব সিরাজদৌল্লাকে বন্দী করলো না, আর এখানে যে সমাধিক্ষেত্র দেখছেন এরা সব মুঙ্গের লোক। মুঙ্গের বলতে বিহার থেকে এই মুর্শিদাবাদে এসেছিলেন শুধু নবাবের সঙ্গে দেখা করার জন্য। তখন ইংরেজরা ভাবলো এরা সব নবাবের আত্মীয় স্বজন। মির্জাফরের ছেলে মিরন তাদেরকে খাওয়ার জন্য নিমন্ত্রণ করে, কিন্তু যে খাওয়ার মেরে দিয়েছিল। কিন্তু মারার কারণটা কি জানেন তো? কারণ ক্লাইভ বলেছিল যে এরা যদি বংশধর হয় তাহলে এরা ভবিষ্যতে কোনোদিন সিংহাসনে দাবি দাবা করবে। এটা হচ্ছে মূল কারণ। কারণ ওই জন্যই মারা হয়েছে। বংশকে একদম শেষ করে দিয়েছে। এটাই হচ্ছে মূল বিষয়। বড় ইয়েটা কি তাহলে বড় পারছি না, কারণ এদের কোনো নাম নেই। যেহেতু ওনাদেরকে উঁচু স্তরে রেখে শ্রদ্ধা এবং সম্মান জানানো হয়েছে, কারণ একটাই যে এদের 17 জনের মধ্যে ওরা 2 জন হচ্ছে কোনো সম্মানীয় ব্যক্তি, বয়স্ক মানুষও হতে পারে, বয়োজ্যেষ্ঠ, এবং মৌলানা মৌলভী সাহেবও হতে পারে। এটা আনুমানিক, কারণ এদের কোনো নাম নেই। আসুন এবার সেই ফকির সাহেবের কবর দেখাবো। চলো। এদিকে দারুণ জায়গা, দারুণ। দাদা এই ফুলটা কি ফুল? এটা ফুল নয় স্যার, এটা পাতাবাহার গাছ। আচ্ছা আচ্ছা, পাতা এত সুন্দর হোয়াইট পনসেটিয়া পাতাবাহার। হোয়াইট পনসেটিয়া পাতাবাহার গাছ এটা। গাছটা দারুণ লাগছে। দারুণ গাছটা এই মাসটা সুন্দর, মানে এই ডিসেম্বর মাসটাই সাদা থাকবে। এটা যখন জানুয়ারি মার্চের দিকে যখন চলে যাবে না, তখন এইটা আবার সবুজ হয়ে যাবে, এই সাদা পাতাটাই সবুজ হয়ে যাবে। আচ্ছা এদিকে দেখে নেবেন। এবার আমরা যে সমাধির সামনে আছি, মানে যে ফকির ধরিয়ে দিয়েছিল না তার সমাধি, কিন্তু ইংরেজরা না সঠিক বিচার করেছিল। একটা জিনিস মাথায় রাখবেন, ইংরেজরা সামান্য পয়সার জন্য যখন একদম রাইট, হ্যাঁ একদম পরিষ্কার বিষয় এটা। ওই যে সামনে যে কবরটি দেখছেন, ইনি হচ্ছেন সেই নৌকো চালক, এর নাম হচ্ছে দানেশ ফকির, এবং তার বউ আর ছেলে, এই 3 জনকে ইংরেজরা মেরে দিয়েছিল। কারণ একটা স্বাভাবিক প্রশ্ন, দেখুন আজকে সামান্য কিছু অর্থের বিনিময়ে সে নবাব সিরাজদৌল্লাকে ধরে দিয়েছে, তার মানে উনি নবাব সিরাজদৌল্লার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে।
আগামী দিন অন্য কারোর সঙ্গে করতে করতে পারে। পারে। এটা তার বিষয়টা জন্যই- এটাই ক্লিয়ার, এই বিচারটা সঠিক একদম হয়েছে। সঠিক বিচার। সঠিক পুরো বিচার। ফ্যামিলিকে ইংরেজরাই মেরে দেয়, পুরো ফ্যামিলিতে 3 জন ছিল, ঠিক করে দেয়। এটাই তার উপযুক্ত শাস্তি ছিল। আর এখানে যে 3টে সমাধি রয়েছে, এরা 3 জন বিশ্বস্ত দেহরক্ষক ছিলেন, এরা বিশ্বস্ত বডিগার্ড। এই যে মধ্যের কবরটি দেখছেন, ইনি নবাব সিরাজউদ্দৌলার বডিগার্ড ছিলেন, ইনার নাম হচ্ছে গোলাম হোসেন, সিরাজের বিশ্বস্ত দেহরক্ষী। পরবর্তী কবরটি হচ্ছে আব্দুল হোসেন, ইনি আব্দুল হোসেন 2 ভাই, এরা লুৎফান্নেসার বডিগার্ড, মানে বেগম হলে থাকতেন, এরা অ্যাকচুয়ালি খোঁজা যারা মেয়েদের বডিগার্ড থাকতেন বেগম হলে, কিন্তু এরা ভালো মানুষ, খুবই বিশ্বস্ত ছিল। সিরাজের সমাধি দেখে নেবেন সবাই মিলে, এটাই হচ্ছে মেন পয়েন্ট, মেন জায়গা। সামনে যে ফলক দেওয়া কবরটি দেখছেন, ইনি হচ্ছেন আমাদের বাংলা, বিহার, উড়িষ্যার নবাব সিরাজউদ্দৌলার সমাধি। কোনটা দাদা? ওই যে ফলক দেওয়া কবরটি সামনে যে প্লেট আছে না মাথার সামনে, ওটাই হচ্ছে সিরাজের সমাধি। কিন্তু একটা বিষয় জানবেন, সিরাজ যখন মারা যায়, ওনার বয়স তখন খুবই কম, মাত্র 23 বছর বয়সে মারা যান। কিন্তু ওনার মৃত্যু হয়েছিল খুব নৃশংস, ওনাকে মির্জাফরের ছেলে কেটে টুকরো টুকরো করে দিয়েছিল, মানে ওই সময় হাতির পিঠে ঘোরানো হয়েছিল। আবার হ্যাঁ, নবাব সিরাজউদ্দৌলার পাশের কবর হচ্ছে তার ভাই পালিত মির্জা মেহেদি আর ওনার বেগম, যিনি পাগল হয়ে মারা গেছিলেন, লুৎফান্নেসা। আর উনি আলেয়া মোহনলালের বোন, যে নর্তকী ছিলেন, যে নাচ গান করে নবাবের জন্য কিছু খবর নিয়ে আসতেন। আলেয়া খুব প্রিয় সিরাজের। নবাব সিরাজউদ্দৌলার একমাত্র সন্তান নবাব সিরাজউদ্দৌলার মেয়ের সমাধি। এই মেয়েটার বয়স জোহরা, হ্যাঁ এর নাম হচ্ছে জোহরা, কিন্তু বয়স মাত্র 5 বছর। একে জলে ডুবিয়ে হত্যা করেছিলেন মির্জাফরের ছেলে মিরন। আর সামনের যে বড় কবরটি দেখছেন, সিরাজের দাদুর সমাধি নবাব আলীবর্দী খান, যিনি এই খোশবাগ তৈরি করেছিলেন। এই হচ্ছে মেন লোক, সিরাজের দাদু। নবাব সিরাজউদ্দৌলার মাস্তুতো ভাই, যিনি বিহারে থাকতেন, সামনের কবরটি, ওনার নাম হচ্ছে শওকত জং বাহাদুর, এবং পায়ের নিচে ওনার ওয়াইফের কবর রয়েছে মতি বেগমের সমাধি। মানে সিরাজের স্মৃতিসৌধ বলতে কিছু নেই মুর্শিদাবাদে, দেখবেন ঘুরে, জাস্ট এই সমাধি ক্ষেত্রটা, বাংলার শেষ স্বাধীন নবাবের স্মৃতিসৌধ এটাই সিরাজ। তখনকার দিনে না, নবাবী আমলে এই জায়গাটাতে ওনারা গোলাপ জল রাখতেন। আর এ হচ্ছে মসজিদ, দিল্লির যে জামা মসজিদ, তারই আদলে এই মসজিদ বানানো হয়েছিল ওই সময়। এখানে নামাজ পড়তে আসতেন আলীবর্দী খান, মানে খুব শান্তিপ্রিয় ওই খোশবাগ ওনার জন্য না, উনি যখন এখানে আসতেন, এখানে নামাজ পড়তেন এই মসজিদে। কিন্তু এই গোলাপ জলে ওরা হাত পা ধুতো, অজু করতো, এখানে বসে না হাত পা ধুতেন, তারপরে নামাজের জন্য ভিতরে যেতেন। এই যে এখানে গোলাপ জল থাকে, এইগুলো গর্তটাতে গোলাপ জল রাখতেন তখন তারা, মানে এগুলো না হাত পা ধোয়ার জন্য, ভিতরে যখন যেতেন না নামাজ পড়তে, তখন হাত পা ধুয়ে নিতেন। দিল্লির একটা মসজিদের অনুকরণ এটা, এটা জামা মসজিদ, জামা মসজিদ। জামা মসজিদ, এই মসজিদটা জামা মসজিদের অনুকরণে তৈরি। এই রাস্তাটা ফলো করবেন, সোজা, মানে কে আসছে কি বেরোতো না, সব দেখা যায়। ওই যে মানুষগুলো সরে গেলেই বোঝা যাবে একদম। যে মানে টেকনোলজি তখনকার দিনের আর্কিটেক্ট দেখুন, একবারে হ্যাঁ, একবার ওইখান থেকে একদম এইখান থেকে গোটাটা দেখতে পেতো। এখানে কত বছর এই সার্ভিসটা দিচ্ছেন? তোমার সঙ্গে 20 বছর। 20 বছর। আচ্ছা, আপনার নাম্বারটা একটু বলে দিন। 7872433426। আচ্ছা, বেশ। তো এই দাদার গাইড খুব ভালো লেগেছে আমাদের, খুব ভালোভাবে বুঝিয়েছে, তো তোমরা সবটাই দেখতে পেলে। তো আমাদেরকে দেখেই কুকুরটা বিস্কুট খাওয়ার জন্য বলেছি, তো যখনই বলেছি চলে এসেছে সঙ্গে সঙ্গে ছুটে পিছন পিছন বিস্কুট খাচ্ছে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে। বন্ধুরা, আমরা যে হাজারদুয়ারি গেছিলাম, তো তার ভিডিও তো তোমরা দেখেছো। এবার অত বড় হাজারদুয়ারি তো একটা ভিডিওতে দেখানো সম্ভব না, পুরোটা আমরা যতটা ঘুরেছি, মেন মেন যে জায়গাগুলো ঘুরেছি, তো সবটাই তোমাদেরকে দেখাবো। একটা ভিডিওতে সম্ভব না বলে আমি পার্ট 1 পার্ট 2 করে নিয়েছি, আর সেই পার্ট 1-এর ভিডিওটা তোমরা এতক্ষণ দেখলে। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, আর নেক্সট ভিডিওতে আসছে পার্ট 2। তো যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, ফটাফট চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও, যাতে আমার চ্যানেলের নোটিফিকেশন তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। তো সামনেই আসছে পার্ট 2। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম।